আসসালামু আলাইকুম। অত্যন্ত শ্রদ্ধেয়, জনপ্রিয় এবং সম্মানীয় একজন ব্যক্তির কিছু কথা নিয়ে আজকে আলোচনা করব। তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, গুণী মানুষ। শুধু রাজনীতির নয়, রাজনীতির বাহিরেও তার অঢেল জ্ঞান রয়েছে। আমি তার একজন শিষ্য, তিনি মেন্টর। তার ভিডিও আমি রাতে দিনে শোবার সময়, বসার সময়, প্রায় সব সময় আমি দেখি। ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে। তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের কথা বলে, তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে, তিনি বাংলাদেশের নানা সম্ভাবনা নিয়ে কথা বলে। নিশ্চয় আপনারা অলরেডি ধরতে পেরেছেন আমি কার সম্পর্কে কথা বলতে যাচ্ছি। অর্থাৎ আমার দাদা ভাই পিনাকি ভট্টাচার্য দাদার কিছু লেখার বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আল্লাহর নামে। তিনি তার যে স্ট্যাটাসটা ফেসবুকে আগে, সেটা পড়ে আপনাদেরকে শোনাই। মার্চ ফর গাজা আগামীর বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের প্ল্যাটফর্ম হয়ে উঠবে। বিএনপি এই আয়োজনের আয়োজক না, সে অতিথি। কোনো মতে ট্রেনটা ধরতে পেরেছে আগের রাতে। এই ট্রেনে থাকতে পারলে বিএনপি টিকবে, না হলে বিএনপি হারিয়ে যাবে বাংলাদেশের রাজনীতি থেকে, ঠিক যেভাবে মুসলিম লীগ হারিয়ে গিয়েছিল। তার এই লেখার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে এবং তার মধ্যকার কিছু কথার আমার কাছে অত্যন্ত দ্বিমত রয়েছে। চলুন আমরা একটা একটা করে সেই কথার ব্যাখ্যা বিশ্লেষণ করি। প্রথম কথাটা তিনি বলেছেন, মার্চ ফর গাজা আগামীর বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের প্ল্যাটফর্ম হয়ে উঠবে। অত্যন্ত ভালো কথা এটা। তবে এটাকে তো আমি দুটোভাবে যদি ভাগ করি, সেটা দেখতে দুই রকম দেখা যাবে। অর্থাৎ একটা হচ্ছে, যদি আপনি মার্চ ফর গাজাকে কেন্দ্র করে যদি বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে এটা অত্যন্ত খারাপ হবে। বাংলাদেশের মানুষ মার্চ ফর গাজাকে কেন্দ্র করে কিংবা ফিলিস্তিনকে কেন্দ্র করে কোনো রাজনীতি করতে চায় না। সেদিন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষ এই আয়োজনে গিয়েছিল শুধুমাত্র ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের ভাই বোনদের জন্য, নির্যাতিত নিপীড়িত আমার এই ভাই বোনদের জন্য, অন্য কোনো কারণে নয়। সুতরাং রাজনীতির জন্য যদি কোনো ঐক্য গড়ে ওঠে, সেটার ক্ষেত্রে অত্যন্ত খারাপ একটা কাজ হবে বলেই আমি বিশ্বাস করি। দ্বিতীয়ত, যদি ফিলিস্তিনের পক্ষের এই বাংলাদেশের মানুষজন একটু ঐক্যমত গড়ে ওঠে, সেটা আমার কাছে অত্যন্ত পজিটিভ বলে মনে হবে এবং এটাকে আমি সাধুবাদ জানাই। দ্বিতীয়ত, তিনি একটি কথা বলেছেন, বিএনপি এই আয়োজনের আয়োজক না, সে অতিথি। আগের রাতে কোনো মতে টেনে উঠতে পেরেছেন। দেখুন, শুধু বিএনপি নয়, এনসিপি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, জমিয়তে ইসলাম, হেফাজত ইসলাম, কেউই এই আয়োজনের আয়োজক নন। এখানে যারা আয়োজক ছিলেন, যারা তাদের প্রধানদের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যাদেরকে দেখেছেন, আমার দেশ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ পরিচিত বেশ কিছু ইসলামিক স্কলার এবং পরিচিত মুখ, তারাই এটার আয়োজক এবং বাকি সকল রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করেছেন, একাত্মতা ঘোষণা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে সবাই একত্র হয়েছেন। এখানে অন্য কোনো কারণ নয়। সুতরাং বিএনপি এটার আয়োজক নন, এইটা যেমন সত্য, ঠিক তেমনই এটার আয়োজক হলেই যে অনেক কিছু হয়ে যেত, সেটাও কিন্তু না। এখানে আয়োজক ছাড়া আরও অন্য অনেক রাজনৈতিক দল এখানে রয়েছেন। তৃতীয়ত একটা কথা বলেছেন, এই ট্রেনে থাকতে পারলে বিএনপি টিকবে, না হলে বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে যেভাবে মুসলিম লীগ হারিয়ে গিয়েছিল। এটার ব্যাপারে আমার অত্যন্ত দারুণ দ্বিমত রয়েছে। পিনাকি ভট্টাচার্য দাদা অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানীয় ব্যক্তি, তিনি আমার শিক্ষক, আমি তার শিষ্য। তার এই কথার সাথে আমার দ্বিমত রয়েছে। তিনি মুসলিম লীগের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলের তিনি এক করেছেন। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি কিংবা দেখতে পারি, পিনাকি ভট্টাচার্য দাদা কিন্তু এমনি
এই কথাটি বলেনি। অবশ্যই তার কথার যৌক্তিকতা রয়েছে এবং গভীরতা রয়েছে। সুতরাং চলুন দেখে আসা যাক তিনি আসলে কেন মুসলিম লীগের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি তুলনা করলেন এবং মুসলিম লীগই বা কেন হারিয়ে গিয়েছিল সেটা চলুন আমরা দেখে আসি। আমরা বেশ কিছু জায়গায় ঘাটাঘাটি করে দেখলাম মুসলিম লীগ কেন বিলীন হয়ে গিয়েছিল। অর্থাৎ পাকিস্তান সৃষ্টির পর থেকে মুসলিম লীগের জনবিচ্ছিন্নতা বাড়তে থাকে। একসময় এটা আপনার যেই জনপ্রিয়তা সেটা আস্তে আস্তে হারাতে হারাতে সেটা একসময় আপনার বিলীন হয়ে যায়। তার মধ্যে প্রধান তিনটি কারণ ছিল। এক হচ্ছে এলিট ক্যাপচার, দ্বিতীয়ত হচ্ছে আপনার নেতৃত্বের সংকট, তৃতীয়ত হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এই মূল তিনটা কারণে ছিল মুসলিম লীগ বিলীন হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। চলুন প্রথমে আমরা প্রথমটা দেখি, এলিট ক্যাপচার। এইটার মধ্যে ছিল অভিজাত শ্রেণীর মানুষ। অর্থাৎ এই জায়গাতে আপনার এই যে বড় বড় যে নেতারা ছিলেন তারা অত্যন্ত অভিজাত শ্রেণীর মানুষ ছিলেন। অর্থাৎ এই যে নবাব, খান বাহাদুর, খাজা ইত্যাদি। ব্রিটিশ শাসন শেষ হবার পরে দেশের রাজনীতি অভিজাত শ্রেণীর হাত থেকে আস্তে আস্তে চলে যায় অন্যদিকে। অর্থাৎ এই অভিজাত শ্রেণীর মানুষের কাছ থেকে দেশের সাধারণ মানুষের একটা দূরত্ব বাড়তে থাকে। আর এই কারণেই এটার জনবিচ্ছিন্নতাও আস্তে আস্তে এটা বাড়তে থাকে, জনপ্রিয়তা কমতে থাকে। ঠিক একইভাবে পিনাকি ভট্টাচার্য দাদা বাংলাদেশ জাতীয়তাবাদী যে রাজনৈতিক দল রয়েছেন তাদের সাথে তুলনা করেছেন। এখানে অভিজাত শ্রেণীর যে মানুষগুলো রয়েছেন, অর্থাৎ কয়েকদিন আগে যেই জনাব মির্জা আব্বাস একটা কথা বলেছেন, শাহজাহানপুরের অর্ধেকই তার পৈতৃক সম্পত্তি। অর্থাৎ যদি আপনি এটাকে মিলায় দেখেন তাহলে দেখবেন যে ওই যে অভিজাত শ্রেণীর কথা বলছেন। অর্থাৎ এরকম অভিজাত শ্রেণীর মানুষ যখন এইরকম কথা বলবে তখন সাধারণ মানুষের কাছ থেকে তাদের রাজনীতিটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক এই কথাটাই তিনি বলেছেন। দ্বিতীয় কারণ চলেন আমরা ব্যাখ্যা করি, সেটা নেতৃত্বের সংকট, যেটা আমরা দেখলাম মাত্র 3 বছরের ব্যবধানে মোহাম্মদ আলী জিন্নাহ এবং লিয়াকত আলী জিন্নাহ এই দুইজন ব্যক্তির যে নেতৃত্বের গুণাবলী এটা সাধারণ মানুষের কাছ থেকে আস্তে আস্তে এটা ভাটা পড়তে থাকে। ভাটা পড়ার কারণেই এটার জনবিচ্ছিন্নতা আপনার বাড়তে থাকে, মানুষের কাছে জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে থাকে এই নেতৃত্বের সংকট হওয়ার কারণে। ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও তিনি সেই মুসলিম লীগের নেতৃত্বের সংকটের সাথে তুলনা করেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া তিনি বয়স্ক হয়ে গিয়েছেন এবং তারেক রহমান তিনি বাইরে রয়েছেন, তিনি বাংলাদেশে আসতে পারবেন কিনা তারও কোনো সম্ভাবনা নেই। আবার বাংলাদেশের মধ্যে যে প্রথম শ্রেণীর যে রাজনৈতিক দল নেতারা রয়েছেন তাদের মধ্যেও নানা নেতৃত্বের সংকট রয়েছে, যে কারণে তিনি মুসলিম লীগের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই রাজনীতিকে তিনি মিলিয়েছেন। তৃতীয়ত যেই মুসলিম লীগ বিলীন হওয়ার যে তৃতীয়ত কারণটা সেটা হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। জিন্নাহ এবং লিয়াকত আলীর পরে বড় বড় যে সমস্ত নেতারা ছিলেন তাদের মধ্যে তাদের একটা আদর্শগত এবং আপনার এই যে ঠেলাঠেলি তাদের মধ্যে একটা বাড়তে থাকে। আমি বড় না, এ বড় না, ও বড় আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, মানে ও আমি ওর থেকে বড়, ও ওর থেকে বড়, আমি ওর থেকে সিনিয়র, ও ওর থেকে মানে এই যে ঠেলাঠেলির কারণে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটি মিল, মতের অমিল, মতের পার্থক্য, এই নানা ধরনের ঘটনা ঘটতে থাকে, যার কারণে ধীরে ধীরে তাদের মধ্যে থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিল তারা আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে এসে আলাদা পার্টি দল তৈরি করে। ঠিক তেমনইভাবে পিনাকি ভট্টাচার্য দাদা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঠিক তেমনইভাবে তিনি মেলানোর চেষ্টা করছেন। অর্থাৎ এই যে বিএনপির মধ্যে যে সমস্ত মানে একেবারে অধিক বোঝা মানুষজন রয়েছেন তাদের মধ্যে নানা যে ক্লাস, তাদের মধ্যে নানা যেই আপনার তর্ক বিতর্ক মাঝে মধ্যে যেটা হয় আর কি, নানা সময় আমরা দেখি, হ্যাঁ, সেটাকেই তিনি
বোঝানোর চেষ্টা করেছেন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এই তিনটা কারণেই মূলত মুসলিম লীগের আপনার শেষ হয়েছিল, বিলীন হয়েছিল। ঠিক এই কারণেই পিনাকি ভট্টাচার্য দাদা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মুসলিম লীগের সাথে তুলনা করেছেন। তবে আমার কাছে এইটা আসলে কোনোভাবেই বোধগম্য আমার কাছে হয় না, আমি এটা বিশ্বাস করি না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুসলিম লীগ থেকে অনেক দূরে অবস্থান করছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি আপনি মুসলিম লীগের সাথে তুলনা করেন, সেটা আসলে গ্রহণযোগ্য হবে না। কারণ এই রাজনৈতিক দলটি পোর খাওয়া একটি রাজনৈতিক দল, এবং বারবার মার খেতে 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 ওই যে সোনা পোড়াতে 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 যেরকম খাঁটি হয়, ঠিক তেমনই পুড়তে 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 বাংলাদেশ জাতীয়তাবাদী এই দলটি খাঁটি হয়েছে। তবে হ্যাঁ, এদের মধ্যে যেই নানা আপনার অপকর্মগুলো রয়েছে, এদের মধ্যে যে নানা দোষ ত্রুটিগুলো রয়েছে, সেই দোষ ত্রুটিগুলোকে অবশ্যই শেষ করতে হবে। না হলে পরে আগামী রাজনীতিতে বিপদে পড়ার সম্ভাবনা থাকতে পারে, তবে সেটা বিলীন হওয়ার পর্যায়ে না। সব ভালো থাকবেন। আর হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য দাদাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।